কি বললো নাহিদ ভাই, সেকেন্ড রিপাবলিক কি তুমি বুঝো? গণপরিষদ ইলেকশন করবে তারা। গণপরিষদ তুমি যে করবে এটা কাজটা কি বুঝান আপনি? দেখেন ওইখানে দর্শক যারা ছিল কেউ বুঝে কিনা। ইনকিলাব জিন্দাবাদের মধ্যে কি এমন আছে যা নাকি আমাদের আগে কখনো ছিল না? আর ইনকিলাব জিন্দাবাদ ইদানিং ওনাদের এক পীর সাহেব আছে বিদেশ থেকে, উনি একটা বক্তব্য দেওয়ার সময় শেষ করে ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদটা কার স্লোগান বলুন তো? জনাব সাকিব, আমরা সাধারণত যেটা করি এই অনুষ্ঠানের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। এখনকার সবচেয়ে আলোচিত বিষয় নতুন দল, তরুণদের যে রাজনৈতিক দল, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে ইতোমধ্যে। আপনার কাছে যেটা জানতে চাই, আপনি যেহেতু একজন রাজনীতিবিদ, একটা দল আছে আপনার, সেক্ষেত্রে এই নতুন দলে কি নতুন পেলেন, মানে আপনাদের দৃষ্টিতে রাজনৈতিক কমিশন এই নতুন কি পেলেন, এবং এরা এই রাজনীতিতে মানে যে পরিবর্তন আকাঙ্ক্ষা আপনারা করেন সেখানে কোনো ভূমিকা রাখতে পারবে কেন? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা, সালাম। দেখুন, মানে আমাদের তরুণরা একটা রাজনৈতিক দল গঠন করেছে এবং আমরা সেটাকে স্বাভাবিকভাবেই স্বাগত জানাই। এবং এই তরুণ যারা এটা নেতৃত্বে আছে তারা জুলাই আগস্ট অভ্যুত্থানের যে তরুণরা যুক্ত হয়েছেন তাদের একটা উল্লেখযোগ্য অংশ। এদের অনেকেই একেবারেই নেতৃত্বমূলক ভূমিকায় ছিল, কাজেই সেই দিক থেকেও এটার তাৎপর্য আছে। আমি অনুষ্ঠানে গিয়েছিলাম, ফলে যে রাজনৈতিক বক্তব্য নিয়ে তারা সামনে এসছেন সেটাও আমি বলবো যে অনেক দিক থেকেই আমরা সেটাকে সমর্থন করি। কিছু কিছু বিষয় হয়তো আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ সময়ে প্রেক্ষাপটে কোন সময়ে কোনটা গুরুত্ব দিয়ে তুলবো সেই ক্ষেত্রে হয়তো পার্থক্য হতে পারে, কিন্তু সাধারণভাবে কন্টেন্টের সাথে আমাদের তেমন কোনো বিরোধ করার জায়গা নেই। বিকজ আমরা নিজেরা গত 10-15 বছর ধরে এই কথাগুলি বলছিলাম, বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর দরকার, সাধারণ মানুষের স্বার্থের জায়গা যেখানে প্রতিনিধিত্ব হবে, সেই জায়গাগুলো নিয়ে কথা বলার প্রসঙ্গটা সামনে এসছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এটা তো একটা বলে না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো এই দল কি ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড সামনের দিনগুলোতে করে তার উপরেই কিন্তু মানুষ আসলে বিচার করতে থাকবে। এবং এখানে নিশ্চয়ই ধারাবাহিকভাবে মানুষের পক্ষে দাঁড়ানো সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং জনগণের ভেতর থেকে দলটা গড়ে তোলা। একটা সমস্যা এখানে তৈরি হচ্ছে যে যেহেতু জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আকারে তারা অন্তর্বর্তী সরকারে যোগ দিয়েছিলেন, এখন তারাই যখন আবার একটা এই নাগরিক পার্টির মূল উদ্যোক্তা, তখন তাদের এই ক্ষমতায় থেকে দল গঠন করা এটা নিয়ে অনেক প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। যদিও নাহিদ ইসলাম পদত্যাগ করে সেই দলে যোগ দিয়েছেন, কিন্তু মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদ এরাও কিন্তু এই দলেরই গুরুত্বপূর্ণ অংশ। এটা ঠিক রাগঢাক করার কোনো বিষয় নেই। ফলে তাদের সরকারের থেকে যাওয়াটাকে এক ধরনের সরকারি পৃষ্ঠপোষকতা অভিযোগ উঠতে পারে। তো সে কারণে আমাদের দিক থেকে আমরা সবসময় বলেছিলাম যে আমরা তরুণরা একটা দল গঠন করছে, এই দলকে তো আমরা স্বাগত জানাই, এবং দল যাতে কোনো রকম এই ধরনের প্রশ্নের মধ্যে না পড়ে, জনগণের ভেতর থেকেই এই দলটা গড়ে উঠছে, তরুণদের ভেতর থেকে সেই জায়গাটা যাতে স্পষ্ট থাকে, সে কারণে তাদের একসাথে এই সরকার থেকে পদত্যাগ করে রাজপথে আন্দোলনে দল গড়ে তোলার কাজে নিযুক্ত হওয়া দরকার। তো সেটা নিশ্চয়ই তাদের ভাবা দরকার খুব গুরুত্বের সাথে। এটা যদি তারা বিবেচনায় না নেন তাহলে কিন্তু অপরাপর রাজনৈতিক দলগুলো এই প্রশ্ন তুলবেনি, এবং এই প্রশ্নটা তখন একটা যৌক্তিক ভিত্তিও পাবে। তো এটা গেলে একদিক, কিন্তু আরেকটা হচ্ছে যে এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে যেটা মানুষের প্রত্যাশার জায়গা, যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রশ্নটা তুলেছিলাম। এইটা বাংলাদেশে আমাদের গণসংহতির পক্ষ থেকে যদি বলি, আমরা আমাদের প্রতিষ্ঠাকাল থেকে এই লক্ষ্য নিয়ে রাজনীতি করছি, কিন্তু এটা একটা জাতীয় প্রশ্নে পরিণত হওয়াটা বিগত 2018 সালের নির্বাচনের অভিজ্ঞতা, মানে যেখানে ভোট ডাকাতি রাতের বেলা ঘটলো, সেটার অভিজ্ঞতার পরে এমনকি বড় রাজনৈতিক দলগুলো এই অভিজ্ঞতার মধ্যে আসলো। বিএনপির মতো দল এই জায়গায় আসলো যে বহাল ব্যবস্থাটা, বিদ্যমান রাষ্ট্র যেটা একটা ফ্যাসিস্ট বন্দোবস্তের উপর দাঁড়িয়ে আছে, এইটা বহাল রেখে আমাদের
আর কোনো নির্বাচন, কোনো ধরনের গণতান্ত্রিক চর্চা এটা সম্ভব হবে না। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শিফট, যে এই কাঠামোটা বদলাতে হবে। কাঠামো রেখে আর কোনো নির্বাচন সম্ভব না, চুনকালি করা সম্ভব হচ্ছে না। ফলে ধরুন এই যে আমরা আমাদের দল জোট থেকে 14 দফা সামনে হাজির করেছিলাম, বিএনপি তাদের অবস্থান থেকে 27 দফা হাজির করেছিল, অপর রাজনৈতিক দলেরও কর্মসূচি ছিল, এবং ওইখান থেকে যুগপৎ আন্দোলন একটা 31 দফা কর্মসূচি এসেছিল, যেটার মূল কথা ছিল রাষ্ট্র ব্যবস্থা সংস্কার। এটা যে আসলো, এটা বাংলাদেশের পলিটিক্সে কিন্তু একটা শিফট। 72 সালের পরে প্রথম যে রিপাবলিক তৈরি হলো, এইখানে সিগনিফিকেন্টলি এই 72 সালের রাষ্ট্রটাকে কাঠামোগতভাবে বদলানোর যে উদ্যোগ কিংবা প্রস্তাবনা, এবং সেটা একটা জাতীয় প্রস্তাবনায় পরিণত হওয়া। কারণ আপনি যে কেউ প্রস্তাব তুললেই তো আর জাতীয় হয়ে যায় না। এটা যখন দেশের বৃহৎ রাজনৈতিক শক্তিগুলো এবং একটা উল্লেখযোগ্য অংশ যখন তোলে, তখন সেটা একটা বড় বিষয়ে পরিণত হয়। এবং সেটা ঘটেছিল যখন দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা মৌলিক কাঠামোগত পরিবর্তনের প্রশ্ন তুলেছিল। এটা গেল একটা শিফটের জায়গা। সেই থেকে আমাদের একটা নতুন নির্মাণের প্রশ্নটা আছে। কিন্তু এই নতুন নির্মাণের ক্ষেত্রে একটা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে দেখুন, জুলাই আগস্টের অভ্যুত্থান মানে যেভাবে হয়েছে, এটা কিন্তু কোনো একক দলের নেতৃত্ব হয়নি। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোটা বিরোধী আন্দোলন থেকে এটা একটা রাজনৈতিক রূপ ধারণ করেছে, কিন্তু সেই প্রেক্ষাপট যেমন আগে এবং পাটাতন যেমন আগে তৈরি হয়েছিল, প্লাস এই আন্দোলনের মধ্যে কিন্তু সাধারণ মানুষ, রাজনৈতিক দল, শ্রেণী পেশা, সকল সংগঠন, ব্যক্তি অংশ নিয়েছেন, এবং প্রত্যেকেই স্টেকের দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ স্টেক। এখন এইটাকে আপনি ঠিক একক দল ক্ষমতা দখল করলো, সে সমস্ত রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ কায়েম করলো, বিদ্যমান রাষ্ট্র ভেঙে দিয়ে নতুন রাষ্ট্র নির্মাণ করলো, বল প্রয়োগের শক্তি তার তৈরি হয়ে গেল। এই সব কিছুর মধ্যে দিয়ে একটা বৈপ্লবিক একটা মানে জায়গা ঘটে, যে তার একটা ফুল প্রাধান্য সৃষ্টি হয়, সেটা কিন্তু এর মধ্যে ঘটেনি। এখানে একটা সম্মিলিত ব্যাপার আছে, সর্বসম্মতের ব্যাপার আছে। অন্তর্বর্তী সরকারকে সবাই সমর্থন দিয়ে একে একটা সরকার হিসেবে প্রতিষ্ঠা করেছে। কাজেই এইটার এই যে সর্বসম্মত রূপটা, মানে কনসেনসাস, সকলের মধ্যে সমঝোতা, বিশেষ করে আন্দোলনকারী শক্তির মধ্যে, এটা খুব গুরুত্বপূর্ণ এর বৈশিষ্ট্য। এইখানে এই বৈশিষ্ট্য বজায় রাখা, অর্থাৎ রাজনৈতিক উত্তরণটাকে কনসেনসাসের ভিত্তিতে সম্পন্ন করার কাজটা খুব প্রয়োজনীয়। না হলে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে এবং সেটা হয়তো সংঘাতের রূপ নিতে পারে। কাজে এইখানে আমাদের এই কনসেনসাস বজায় রাখার ক্ষেত্রে যে জাতীয় ঐক্য দরকার, সেটাতে ও কি ভূমিকা রাখছে মানে তরুণদের দল, সেটাও গুরুত্বপূর্ণ একটা দেখার বিষয়। রাজনীতির বাইরে, অন্যান্য জনগণের প্রতিনিধিত্বের বাইরে এই গণতান্ত্রিক উত্তরণে জাতীয় ঐক্যের, ন্যূনতম জাতীয় ঐক্যের যে প্রয়োজনীয়তা, সেইখানে তাদের ভূমিকা কি থাকছে সেটা মানুষ সেটা দেখবে, এবং ওইখানে প্রত্যাশা যে এই জাতীয় ঐক্য রক্ষার ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা রাখে কিনা সেটা একটা দেখছেন। মাসুদ কামাল, এই যে নতুন দল হলো জাতীয় নাগরিক পার্টি, এখানে তারা তো কতগুলো জিনিস সামনে এনেছে, আপনি সেটা খেয়াল করেছেন, কিন্তু একটা জায়গা আপনি পরিষ্কার হয়েছেন কিনা, যে বিশেষ করে আদর্শিক অবস্থান আসলে কি হবে বা কি হতে যাচ্ছে, বাংলাদেশ পন্থীর কথা বলেছে, এটা দিয়ে আসলে পরিষ্কার হয় কিনা। কারণ আমাদের দেশে যে অপর যে রাজনৈতিক দলগুলো আছে, আমরা আওয়ামী লীগের একটা আদর্শিক অবস্থান জানি, বিএনপির আদর্শিক অবস্থান জানি, জামাতের আদর্শিক অবস্থান জানি, বামপন্থী দলগুলো একটা আদর্শিক অবস্থান জানি। এদের আদর্শিক অবস্থানটা পরিষ্কার হলো কিনা, বা এরা আসলে এই নতুন যে রাজনীতির কথা বলছে সেখানে কতটা ভূমিকা রাখতে পারবে বলে আপনার মনে হয়? মানে যে কথাটা জুনায়েদ সাকিব বললেন, আসলে পজিটিভ নেগেটিভ সবই তো আছে। ছোট মানুষ একটা দল করছে, আমি তাদের কিন্তু মানে আপনার আন্ডারমাইন করতেছি না, বাট আমি মেধার দিক দিয়ে তাদেরকে ছোট মানুষই বলবো। তারা দল করবে, এটা তো আমরা শুনতেছি আজকে 2-3 মাস ধরে, এখনো তারা দলের একটা গঠনতন্ত্র করতে পারে নাই। মানুষ তো প্রথমে চিন্তা করে যে একটা গঠনতন্ত্র হবে, তারা কি কতগুলি মানে খুবই মানে এই টাইপের চমক সৃষ্টিকারী স্লোগান নিয়ে আসছে, আর কিচ্ছু না। এই দলের কোন রাজনৈতিক আদর্শ কেউ জানে না, ওরা নিজেরাও জানে না। তারা নিজেরাও কয়েকটা শব্দ জানে, এবং এই শব্দগুলি প্রয়োগ কি, এই শব্দগুলি কি অর্থ বহন করে তাও জানে বলে আমার কাছে মনে হয় না। এবং তাদের মধ্যে কিছু কিছু আমার কাছে মনে হয়েছে যে একটা জনবিচ্ছিন্ন একটা ভাব আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এখানে যারা গিয়েছে, যারা ইয়াং গিয়েছে,
ওদের সঙ্গে আলাপ করে দেখেন কি বললো নাহিদ। বলবে আমরা সেকেন্ড রেভলিউশন করবো, সেকেন্ড রিপাবলিক করবো। ওকে ফাইন, জিজ্ঞেস তারপরে আপনার ফলোইং কোশ্চেন, ভাই সেকেন্ড রিপাবলিকটা কি তুমি বুঝো? বুঝে না, কেউ বুঝে না। ওখানে জিজ্ঞাসা করেন যারা ওখানে ছিল তাদের মধ্যে কয়জন লোক সেকেন্ড রিপাবলিক বুঝে? যদি না বোঝা ভালো, ভালো কেন জানেন? না বুঝলে পরে স্লোগানটা দেওয়া যায়, বুঝলেই তো প্রশ্নটা ওঠে, ভাই সেকেন্ড রিপাবলিক কেন? সেকেন্ড রিপাবলিকের কোন বাস্তবতা এই দেশে এই মুহূর্তে আছে? রিপাবলিকটা কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, কি গুণগত পরিবর্তন তোমরা করতে চাও? আচ্ছা, এ পর্যন্ত তারা তো 6 মাস ধরে প্রায় আধা ক্ষমতায় আধা রাজপথে আছে, তো তাদের আচার আচরণ কর্মকাণ্ডে কি গুণগত পরিবর্তনটা আপনি দেখছেন? আপনি আমাকে ভাই বুঝান, তাদের আচার আচরণ এবং কর্মকাণ্ডে কি এমন গুণগত পরিবর্তন আপনি দেখছেন যা আপনি আগে কখনো এই দেশে দেখেন নাই? দেখাতে পারবেন? পারবেন না। 3 জন লোক মন্ত্রী হয়েছে, মন্ত্রী তো বলবো উপদেষ্টা হয়েছে, তারা অন্য অন্য উপদেষ্টাদের চেয়ে কি গুণগত চেঞ্জটা তারা করতে পারছে তাদের মিনিস্ট্রিতে? ওদের জীবনযাপনে কি পরিবর্তনটা তারা দেখাতে পারছে? হ্যাঁ, গাড়ির মডেল চেঞ্জ হয়েছে, দামি দামি ব্র্যান্ডের কেটস পরছে, ব্র্যান্ডেড জ্যাকেট পরছে, এগুলো দেখছি। এই তো পরিবর্তন। এই পরিবর্তন তো আগে হয়েছে। পরিবর্তনটা কি? হোয়াট ইজ সেকেন্ড রিপাবলিক? যত লোকে এই রিপাবলিক অর্থ বুঝে তার চেয়ে 10 জন লোক ইন্ডিয়ার একটা রিপাবলিক চ্যানেল নামে একটা ফালতু চ্যানেল আছে, হই হই করে যাত্রার ভঙ্গিতে ওঠেছি নি। রিপাবলিক বুঝে না রে ভাই, বাংলাদেশের মানুষ কেমনে বুঝবে? তার তো কোনো বাস্তবতা এখন এখানে নাই। তারা নতুন কি বলছে, আমি একটা কথা বলি, গণপরিষদ ইলেকশন করবে তারা, ঠিক আছে? এই জিনিসটা কি জিজ্ঞান যে কাউকে জিজ্ঞাসা করেন, ভাই এটা কামটা কি? গণপরিষদ তুমি যে করবে এটা কাজটা কি বুঝান আপনি? কেউ দেখেন ওইখানে দর্শক যারা ছিল কেউ বুঝে কিনা? কেউ বুঝে না। তৃতীয় একটা করছে নতুন জিনিস, কি ইনকিলাব জিন্দাবাদ। এই জিনিসটা কি? এই জিনিসটা কি? ইনকিলাব জিন্দাবাদের মধ্যে কি এমন আছে যা নাকি আমাদের আগে কখনো ছিল না? নতুন নতুন শব্দ আমদানি করা। ইনকিলাব নামে একটা হিন্দি একটা মুভি ছিল, অমিতাভ বচ্চন আর শ্রীদেবী অভিনয় করছিল, ওটা দেখছিলাম। ইনকিলাব, বাংলাদেশে একটা ইনকিলাব নামে একটা পত্রিকা আছে, বাংলাদেশের মানুষ এগুলি চিনে। আর ইনকিলাব জিন্দাবাদ ইদানিং ওনাদের এক পীর সাহেব আছে বিদেশ থেকে, উনি একটা বক্তব্য দেওয়ার সময় শেষ করে ইনকিলাব জিন্দাবাদ। এই দেশ থেকে নানা রকম দুর্নীতি করে পলাইছে আর ইনকিলাব জিন্দাবাদ করেছে। এই তো ইনকিলাব জিন্দাবাদটা কার স্লোগান বলুন তো? ইন্ডিয়ার যে কমিউনিস্ট পার্টি আছে ওদের এই স্লোগানটা দিত একসময়, এই স্লোগানটা ওরা দিত। আমাদের স্বাধীনতা মানে 47 যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, সেখানে কেউ কেউ দিত। পাকিস্তানেও এই স্লোগানটা আছে, ইন্ডিয়াতেও আছে, পাকিস্তানেও আছে। আমাদের দেশে থেকে যত লোক ইনকিলাব জিন্দাবাদ বলে তার চেয়ে অন্তপক্ষে 50 গুণ লোক ইন্ডিয়া আর পাকিস্তানি ইনকিলাব জিন্দাবাদ বলে। আবার না হিসেবে বলে আমরা ভারতপন্থী হবো না, পাকিস্তানপন্থী হবো না, ভারত আর পাকিস্তান থেকে স্লোগান নিব। এই হলোটা কি? এইগুলি হলো কি জানেন? নতুন নতুন শব্দ দিয়ে আপনি চমক দিতে পারেন, বাট এদের কি মিন করে? আপনাদের উচিত ছিল কি এই শব্দগুলি সম্পর্কে এই সভাটা করার আগে হোমওয়ার্ক করা, মানুষের কাছে যাওয়া, মানুষকে বোঝানো যে কি সেকেন্ড রিপাবলিক কি। সেই সময় কি চলে গেছে? সেকেন্ড রিপাবলিক করাটা আমরা সামনে নিয়ে এসেছি। পুরো সময় চলে যায় না পৃথিবীতে। শুনেন, পৃথিবীতে সময় তো দিতে হবে। 1 সপ্তাহ পরে পৃথিবীতে কিয়ামত হচ্ছে না, আমি বলি না যে কিয়ামত হয়ে যাব, সময় শেষ হয়ে গেছে, সময় অনন্তকাল আছে। কিন্তু যখন আপনি নতুন কিছু নিয়ে আসবেন, আগে পাবলিকের সম্বন্ধে একটা প্রস্তুতি নিতে দিবেন না? আমি ওটা বলছি, সময় চলে যায় নাই, বাকি জীবন ধরে তারা বিরোধী দলে থাকবে, এটা প্রচার করবে, অমুক করবে, তমুক করবে, কোনো সমস্যা নাই। ইলেকশনের পরে দেখবে যে বেলুন চুপসে গেছে, কোনো সমস্যা নাই, তখন আর এটা প্রচারও করতে পারবে না। প্রচারটা এখনই করা উচিত ছিল। গত কয়েকদিন তারা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে দল করার কথা ছিল, সেই দল করতে করতে ফেব্রুয়ারি শেষের দিন করলো, লাস্ট ডে অফ ফেব্রুয়ারি করলো। তো এই কটা দিন তারা কি করছে? খালি নেতা কে হবে এটা ঠিক করার চেষ্টা করছে, খালি নেতাটা কে হবে, এবং সেইটাও করতে যে কম্প্রোমাইজের উপর কম্প্রোমাইজ। আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জুনিয়র যুগ্ম আহ্বায়ক নাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সচিব, মানে এইগুলি খালি অ্যাকোমোডেট করার জন্য।
এবং তারপর যেটা দাঁড়া করাইছে এটা হলো গিয়ে 90% ঢাকা ইউনিভার্সিটি আর বাকিটা অন্য ইউনিভার্সিটি। আমি খুশি হয়েছি, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, এক ধরনের আনন্দ পেয়েছি যে ঠিক আছে এই নিয়ে একটা কোটার দিক দিয়ে আমরা এগিয়ে আছি। আবার এটা কিন্তু কোটা বিরোধী আন্দোলন করছে। তো এইগুলো সব মিলে যেটা হয়েছে, আমাদের দেশের এই দেশের মাটি, এই দেশের মানুষ, এই দেশের যে রাজনীতি, তা সব কিছুর প্রভাব এখানে আছে, নাথিং নিউ।